নমস্কার বন্ধুরা, আজকে বেশ কিছুদিন পরে আবার একটি ভিডিও রেকর্ড করছি। আপনারা জানেন যে আমি মূলত ভারতের বিদেশ নীতি নিয়ে চর্চা করতে পছন্দ করি এবং এর মধ্যে অন্যতম একটি অংশ ভারত বাংলাদেশ সম্পর্ক বা বাংলাদেশের সামাজিক রাজনৈতিক বিদেশ নীতি এইগুলোকে নজর করতে আমি পছন্দ করি। আমি নিজেকে বাংলাদেশ ওয়াচার বলতে পছন্দ করি। তো ইতিমধ্যে আমি বাংলাদেশের উপর বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম এবং লাস্ট কিছুদিন থেকে আমি বাংলাদেশের বিভিন্ন ঘটনার উপর যথাসম্ভব নজর রাখার চেষ্টা করছিলাম। তো আজকে আমি লাস্ট কিছু দিনে বা গত এক সপ্তাহে বাংলাদেশে যে জিনিসগুলো হয়েছে এবং যার মধ্যে কয়েকটা আমার কাছে মনে হয়েছে যে এর প্রভাব সুদূর প্রসারী, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা রেকর্ড করছি। তো এইগুলোর কোনো মানে ক্রমান্বয়ে আমি সাজাইনি, যেমন কবে হয়েছে বা এইভাবে করিনি। তাও মোটামুটি গত এক সপ্তাহে হয়েছে। আরেকটি ঘটনা আপনার নিশ্চয়ই জানেন যে আপনারাও সেটা ফলো করছেন, শেয়ার করেছেন। একটা তো হচ্ছে যে বাংলাদেশের এই যে একটা অভ্যুত্থান, একটা একটা যে চেঞ্জ, স্পন্সার্ড একটা যে চেঞ্জ, এবং যেখানে যে একটা মৌলবাদী শক্তির যে বাড়বাড়ন্ত, তার ফলে স্বাভাবিকভাবে সেখানে শুধু বসবাসরত হিন্দু মাইনরিটিদের উপরই যে অ্যাটাক হয়েছে তা না, বাংলাদেশে কিন্তু মানে ইসলামেরও বিভিন্ন যে সাবসেক্টগুলো আছে তাদের উপরেও একটা যথেষ্ট অ্যাটাক হয়েছে। বিশেষ করে মাজারগুলোতে বিগত বেশ কিছুদিন থেকে মাজারগুলোতে কিন্তু বেশ কিছু মাজার ভাঙা হয়েছে এবং সেটা ঘোষণা করে, মানে ফেসবুকে পোস্ট করে, লাইভ করে, যে অমুক তারিখে অমুক মাজার ভাঙতে যাওয়া হবে, আপনারা আসবেন, গান বাজনা চলবে না। বা যখন ভাঙা হচ্ছে তখন প্রচুর সংখ্যক লোক সেটা ফেসবুক লাইভ করছে যে আমরা এটা ভাঙছি, এই জায়গাটা, এগুলো এখানে বরদাস্ত করা যাবে না। গত সোমবার মিলাদ উদ নবী উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা দীর্ঘদিন থেকে এই উপলক্ষে শোভাযাত্রা বের করে বা বিভিন্ন জিনিস করে, তাদের সাথে অন্য সংগঠকদের কিন্তু বিভিন্ন ঝগড়াও হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে সেটা, এবং বড় স্তরে আকারও নিয়েছে। ঢাকায় একটি বড় মসজিদে এর বিভিন্ন গ্রুপের মধ্যে বেশ মারামারি হয়েছে, তার ছবি আপনারা সামাজিক মাধ্যমে নিশ্চয়ই দেখেছেন, ছড়িয়ে পড়েছে। তো এই জিনিসগুলো বাংলাদেশে কিন্তু হচ্ছে। এবার এটা থেকে আমরা কি কি আশঙ্কা করতে পারি বা কি অনুমান করতে পারি, সেটা হচ্ছে এটা একটা, যে এখানে এক ধরনের একটা অবভিয়াসলি নৈরাজ্য তো চলছেই, কারণ বাংলাদেশে আপনারা জানবেন, এর সাথে আমি আরেকটা ঘোষণা, আরেকটা ইনফরমেশন যেটা আপনারা জানেন তাও আমি একবার রিপিট করছি, এবং সেটা খুব ভাইটাল হচ্ছে এই জন্য যে 17ই সেপ্টেম্বর বাংলাদেশ সরকার একটি নোটিশ জারি করে সরকারিভাবে বাংলাদেশের আর্মিকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছে। আর্মির যে কমিশন অফিসার, তারা এখন থেকে ম্যাজিস্ট্রেট পাওয়ার লাগু করতে পারবেন গ্রাউন্ডে। এটা 2 মাসের জন্য দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে আর্মি কিন্তু বেসিক্যালি বাংলাদেশ সরকারকে বর্তমানে পরিচালিত করছে আর্মি। এটা একটা মিলিটারি কু, একটা এক ধরনের মিলিটারি সামরিক অভ্যুত্থানই চলছে, যেটা একটা সিভিলিয়ান ড্রেস আপ আছে যার শুধু। কারণ যেহেতু আমরা সবাই জানি যে এই যে সামরিক অভ্যুত্থানটার পেছনে বা সোকল ছাত্র বিক্ষোভের পেছনের মূল মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্র। করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এটা একটা ডিফিকাল্ট হতো যে যদি এটা সরাসরি একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এই রিজিম চেঞ্জটা হতো। তো সেটাকে ঢাকার জন্য, সেটাকে লুকানোর জন্য এখানে শুধু একটা সিভিলিয়ান ফেস দেখানো হয়েছে। আসল ক্ষমতা বাংলাদেশ আর্মির কাছেই আছে, এবং বিভিন্ন ঘটনার মাধ্যমে যারা খবর ব্যাখ্যা পড়েন তারা কিন্তু বুঝতে পারবেন যে বাংলাদেশ সরকার যেটা বলছিল ইলেকশনের কথা প্রথমে 2 মাস 3 মাস, সেখানে কিন্তু ইলেকশনের কথা কিন্তু এখন আর আসছে না, এবং ধীরে ধীরে সামাজিক প্রতিষ্ঠানগুলোর উপর আর্মির কিন্তু নিয়ন্ত্রণ চলে আসছে। এই যে 2 মাসের জন্য এটা দিয়েছে, 2 মাসের জন্য যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দেওয়া হয়েছে, এটা কোন দিন 2 মাসটা আবার রিনিউ হয়ে 4 মাস হয়ে যাবে, 6 মাস হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। খুব ধীরে ধীরে সূক্ষ্ম হবে। বারবার একটা কথাই বলা হবে যে এখানে আমাদের এখনও সামাজিক কাঠামো ঠিক হয়নি, প্রতি বিপ্লবের আশঙ্কা আছে, কোট আনকোট প্রতি বিপ্লবের আশঙ্কা আছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও আছে, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এখনও আছে, এই ধরনের, বা বিভিন্ন
বাইরের অপশক্তিকে কোট আনকোট অপশক্তিকে ইসে করা হবে, রয়ের ভূমিকা দেখা হবে, ভারতকে দেখা হবে, এই রকমের কিন্তু করে করে এই জিনিসটা কিন্তু কন্টিনিউ হবে, এটা কিন্তু মিটবে না। মানে যেই ব্যবস্থা থেকে কোট আনকোট হাসিনার স্বৈরাচারী ব্যবস্থা থেকে যেখানে বেরিয়ে আসার কথা হচ্ছিল, আসলে কিন্তু সেটা আসলে একটা আর্মির নিয়ন্ত্রণাধীন একটা ব্যবস্থায় চলে যাওয়ার, এটা একটা মানে আমি অবশ্যই এটাকে প্রথম ধাপ বলবো না, আমি বলবো এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা। সেই লক্ষ্যে ধীরে ধীরে ইনস্টিটিউশনগুলোর উপর কিন্তু মানে যেটাকে বলবি কবজা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে ধীরে ধীরে এটা, এবং এটা এটা এটার ফল খুব সুদূর প্রসারী। আরেকটা জিনিস হয়েছে খুব, এটাও খুব ইন্টারেস্টিং কালচারাল আসপেক্টের থেকে এবং বাংলাদেশের আইডেন্টিটি থেকে খুবই সিগনিফিকেন্ট। সেটা হচ্ছে 18ই সেপ্টেম্বর বাংলাদেশ বেতার ঘোষণা করেছে যে বাংলাদেশ বেতারে এখন থেকে উর্দুর প্রোগ্রামগুলো কিন্তু পুনরায় শুরু হবে। এটা খুব ইন্টারেস্টিং, কারণ আমরা জানি যে বাংলাদেশের উপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রেক্ষাপটেই ইস্ট পাকিস্তান একটা আন্দোলনের মধ্যে, সামরিক অভ্যুত্থানের মধ্যে এবং ভারতের সাহায্যে, ইন্দিরা গান্ধীর তৎপরতা এবং সাহায্যে কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন দেশ হতে পেরেছিল। মানে যে ভাষার বিরুদ্ধে আন্দোলন করেই বাংলাদেশিরা তাদের নতুন দেশ বাংলাদেশকে জন্ম দিতে পেরেছিলেন, সেই সেই ভাষাকেই কিন্তু আবার ফিরিয়ে আনা হচ্ছে, এবং এটা একটা একটা নির্দিষ্ট ডাইমেনশনেই যাওয়ার একটা মানে সেই যেটাকে আমরা বলি সার্কেলটা পূরণ হওয়াটাই দিকে কিন্তু যাচ্ছে আসলে। এবং এটাতে অবভিয়াসলি কিছু সংখ্যক মানে যেটাকে আমরা বলি অ্যারিস্টোক্র্যাট, যারা এই আইডিওলজিটাকে পছন্দ করে, তাদের জন্যই কিন্তু এই জিনিসটা বানানো হচ্ছে। অবভিয়াসলি এর বিরোধিতা করছে কিছু ক্ষুদ্র সংখ্যক মানুষ, ক্ষুদ্র সংখ্যক লিবারেল মানুষ, কিন্তু সেই বিরোধিতার কোনো দাম নেই, অ্যাকচুয়াল কোনো দাম নেই, বা সেটা গ্রাউন্ডের যে রিয়ালিটি সেটাকে চেঞ্জ করতে পারবে না এটা। এছাড়া বিভিন্ন জায়গায় যেমন চট্টগ্রাম পার্বত্য অঞ্চলগুলোতে খুব বড় সড় সমস্যা হচ্ছে বাংলাদেশে। এটা বাংলাদেশের সমস্যাটা বিভিন্ন দিক মানে অনেক প্রাচীন সমস্যাই ছিল এই সমস্যাটা চট্টগ্রামের মতো অঞ্চলে, যেখানে মূলত চাকমা বা এই ধরনের উপজাতি সম্প্রদায়গুলো নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো বসবাস করতো। সেখানে কিন্তু বিভিন্ন সময় গত 30-40 বছর থেকে ওখানে বাঙালি সেটেলমেন্ট মানে বাংলাদেশিদেরকে ওখানে বসানোর একটা প্রচেষ্টা চলছিল, এবং সেটা চলছে, এখনও চলছে। এবং এদেরকে অ্যাসিমিলেট করার যে নেগেটিভ প্রচেষ্টা, জোর করে ইসে করা, এদের লাইফস্টাইলকে ইসে করা, মানে এদের যে জীবনযাত্রার যে ইসে সেটাকে চেঞ্জ করতে চাওয়ার যে চেষ্টা, এবং সেটা তীব্রতা এখন খুব বৃদ্ধি পেয়েছে। ফলে খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামের মতো জায়গাগুলোতে কিন্তু মানে ব্যাপক গণ্ডগোল চলছে সেখানে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, আমাদের কিন্তু এখন বাংলাদেশের যে গ্রাউন্ড যে সরকারি ব্যবস্থা অর্থাৎ পুলিশ কিন্তু বাংলাদেশে এখন নেই। আসলে পুলিশ বলতে গেলে পুলিশ নেই, যার জন্য সেনাবাহিনীর আরও ব্যবহারটা খুব মানে বাইরে থেকে খুব তীব্র আকার ধারণ করেছে। কিন্তু ইন্টারেস্টিংলি সেনাবাহিনীও খুব বেশি কোনো কাজ করছে না। মানে যেটা আমি আগের ভিডিওতেও বোধহয় আলোচনা করেছিলাম, যে এখানে যে পাওয়ার ভ্যাকিউমটা ক্রিয়েট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে লোকাল লেভেলে, এর মাধ্যমে বিভিন্ন ফোর্সেস সেটা হচ্ছে জামাতে ইসলামী হোক, হেফাজতে ইসলাম হোক, এই ধরনের ফোর্সগুলোকে কিন্তু বাড়ার সুযোগ দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই আশঙ্কাটা কিন্তু অন্যতম যে আরেকটা বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশে ছিল বিএনপি, তারাও কিন্তু কিছুটা এই হিটটা বুঝতে পারছে যে এর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা, তো অবভিয়াসলি গণতান্ত্রিক প্রক্রিয়ার কোয়ালিটি নিশ্চয়ই বাংলাদেশের অতটা ভালো না, এবং সেটা অতটা ভালো হতেও না, কিন্তু সেখান থেকে কিন্তু বিএনপির মতো পার্টিও কিন্তু বুঝতে পারছে যে তাদের পক্ষে কিন্তু ক্ষমতায় আসা মুশকিল হয়ে যাবে, যার জন্য বিএনপি এখন খুব দ্রুত ইলেকশন চাইছে, এবং অন্যদিকে জামাত শিবির ইলেকশন চাইছে না, বলছে যে আগে সংস্কারটা জরুরি। এটা কিন্তু খুব কন্ট্রাস্টটা প্রতিষ্ঠা করে, বোঝায় যে অ্যাকচুয়ালি অবস্থা কী হচ্ছে। এছাড়া আরও বেশ কিছু ঘটনা আছে, যেমন দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছর লাস্ট কয়েক বছর থেকে প্রতি বছর গণ্ডগোল হয়, সেটা তো একটা এখন স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। এবং সেখানে বেশ কিছু জায়গায় এখন পুজো কমিটিকে চিঠি পাঠিয়ে টাকাও চাওয়া হয়েছে, 5 লাখ 6 লাখ টাকা করে দিতে হবে। এছাড়া কিন্তু যেটা বড় একটা মারাত্মক ঘটনা, সেটা হয়েছে একটি হিন্দু সম্প্রদায়ের মেয়েকে অপহরণ করা হয়েছে। অপহরণ করার বেশ কিছুদিন আগে নোটিশ করে দেওয়া হয়েছে, মানে গাছের মধ্যে একদম পোস্টার টাঙিয়ে দেওয়া হয়েছে যে এই বাড়ির এই মেয়েটাকে তুলে নেওয়া হবে। তারপরে থানাতে যাওয়ার পরেও, জিডি করার পরেও কিন্তু কোনো কাজ নেওয়া হয়নি, এবং অ্যাকচুয়ালি মেয়েটাকে অপহরণ করে নেওয়া হয়েছে। এই যে
থানাতে যাওয়ার পরেও কাজ হচ্ছে না। আমি একটু আগে বললাম থানা নেই কথাটা মানে মানে ওই পুলিশ স্টেশনগুলো আছে, সেখানে দু একটা লোকও এসছে এখন, কিন্তু আসলে গ্রাউন্ডে এদের কোনো প্রেজেন্স নেই। এবং পুলিশের প্রতি বাংলাদেশের জনগণের যে, আমাদের দেশেও আছে লোকের পুলিশের প্রতি, মানে গ্রাউন্ড লেভেলে পুলিশের প্রতি খুব একটা পজিটিভ, বেশিরভাগ লোকের মধ্যে আপনি মানে পজিটিভ কিংবা আস্থা যেটা বলবো, আস্থা পাবেন না, যেটা আমরা এখানে অভয়াকাণ্ডের পরেও দেখতে পাচ্ছি। সেই জিনিসটা বাংলাদেশের মতো দেশে আরও তীব্র, এবং এই আন্দোলনের পরবর্তীতে প্রচুর পুলিশকেও পিটিয়ে মিরিয়ে ফেলা হয়েছে এবং থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তার ফলেও পুলিশরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু তারাও কিন্তু মাঠে আসেনি। এবং অনেকে যারা বর্তমান এই ব্যবস্থাটা সমর্থন করছে তারা বলছে এরাও নাকি আওয়ামী লীগের সমর্থক। এই ধরনের কিছু জিনিস চলছে, ফলে গ্রাউন্ডে কিন্তু পুলিশ নেই অ্যাকচুয়ালি, এবং পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতেও ভয় পাচ্ছে এই ধরনের সিচুয়েশনে। এইটা কিন্তু একটা এই অবস্থাটা থাকবে। আচ্ছা, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা মজার জিনিস হয়েছে, সেটা হচ্ছে কয়েকদিন ধরে একটা এই ইলিশ মাছকে নিয়ে দু দেশের মধ্যেই একটা হ্যাংলামও আছে কিছু লোকের, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের কিছু বুদ্ধিজীবী আতেল আছেন যারা মনে করেন যে বাংলাদেশের ইলিশ না খেতে পারলে তারা মরে যাবেন, তাদের বেঁচে থাকার কোনো ইসে নেই, মানে হয় না। ফলে জমি জমা বিক্রি করেও যদি পারেন, কিনতে পারেন, জামাইকে যদি একটা ইলিশ মাছের খাওয়াতে পারেন, পদ্মা হয়তো চেনেনি না। এবং এটা নিয়ে এবং বাংলাদেশে অবভিয়াসলি ইলিশ নিয়ে বাংলাদেশের সাধারণ লোকের অবস্থা খুব ভালো না। ইলিশ মাছ খাওয়ার মতো পয়সা বাংলাদেশের জনগণের নেই, ভারতেরও নেই, এটা অস্বীকার করার জায়গা নেই। যেটা পদ্মার ইলিশ যদি হয় 2000 টাকা কিলো, 2500 টাকা কিলো, সেই ইলিশ বেশি লোক তো খায় না। এইবার এটাকে নিয়েও কিছু লোক এখান থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকেও কিছু ইম্পোর্টাররা চিঠি করেছিলেন যে আমাদের এখানে ইলিশ আনতে দেওয়া হোক। সেখান থেকেও কিছু একটা এই আন্দোলনের প্রেক্ষাপটেই হোক বা বিভিন্ন একটা তো বিদ্বেষ থাকেই, সেই বিদ্বেষটা ছিল যে না, ভারতে চিঠি পাঠানো, ইলিশ দেওয়া হবে না। তাদের একজন এখন উপদেষ্টা যে আছে তিনি বলেও ছিলেন না, দুর্গাপূজা আমাদের এখানেও হয়, ফলে আমরা ভারতকে কোনো ইলিশ দিতে পারবো না। তারপরে দেখা যাচ্ছে গতকাল সম্ভবত 21 তারিখে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে আবার একটা নোটিশ করা হয়েছে যে 3000 টন ইলিশ রপ্তানির জন্য অনুমতি দেওয়া হয়েছে, এবং বিভিন্ন আমদানিকারকদের কাছে কোটেশন চাওয়া হয়েছে যে কারা কারা কী করে। এটা ডিটেলসটা আমি শেয়ার করে দেবো নোটিশটা। এটা একটা জিনিস শো করে যে, মানে এটা আমি কেন বলছি যে ইলিশ মাছ নিয়ে কী হবে। আমি নিশ্চয়ই খাবো না এই ইলিশগুলো কিনে, এবং যে গরম পড়ে গেছে তখন তো খাওয়ারও প্রশ্নই ওঠে না। আমাদের লোকাল ইলিশই ঠিক আছে। কিন্তু মানে পয়েন্টটা হচ্ছে এটা যে আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতি এত সোজা জিনিস না, যেটা এই ধরনের সরকার যারা নতুন ক্ষমতায় এসে পড়েছে এবং যারা ক্ষমতায় কখনো আসার কথা ছিল না, যাদের সেই অভিজ্ঞতা বা যোগ্যতা নেই, তাদের পক্ষে আন্তর্জাতিক সম্পর্ক এবং পাড়ার ফেসবুকের কমেন্ট সেকশনকে একরকমভাবে দেখলে আলাদা হবে। উত্তেজিত হয়ে কিছু বলা এবং বাস্তবে সেটা পরিচালন করা দুটো খুব ডিফিকাল্ট জিনিস। তারা এই ধরনের উপদেষ্টারা সেটা বুঝতে পারছেন যে কালকে আমি বলছি না ইলিশ পাঠাবো না, দুদিন পরে দেখা যাচ্ছে যে আমারই সরকারের বিভিন্ন উইং সেই নোটিশ পাল্টাতে বাধ্য হচ্ছে। এটা সব দেশে কম বেশি হয়, কিন্তু এত বড় লেভেলের এখানে এর জন্যই হচ্ছে যে কারণ এদের পলিসির কোনো ঠিক নেই, এবং এটা এই জন্য যে তাদের অভিজ্ঞতা নেই যে আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে কাজ করে, অর্থনীতি কীভাবে কাজ করে, প্রেশার গ্রুপ কীভাবে কাজ করে, রপ্তানিকারক আমদানিকারক এদের একটা প্রেশার দুই দেশেই থাকে, এবং বিভিন্ন জিনিসের যে চাহিদা বা ইসে থাকে। আমার মনে হয় না ভারতের পক্ষ থেকে ইলিশ আমদানিতে ভারতের খুব কোনো পজিটিভ কিছুই আছে, পশ্চিমবঙ্গের কিছু ব্যবসায়ীদের ছাড়া, মানে যারা ইলিশটা ডাইরেক্ট ইম্পোর্ট করছেন তাদের ছাড়া আর কারো এক পয়সাও লাভ নেই। ফলে এই দিক থেকে এটাতে আমাদের কোনো কিছু নেই, বরঞ্চ বন্ধই, এটা বন্ধ হলে ভালো হয়, সেটা আলাদা দিক। তো এই কটা আমার আজকে রিক্যাপ ছিল। মানে এটা ঠিক আমি লেকচার বা ক্লাস এরকম কিছুই বলতেছি না, এটা আমি এক ধরনের মানে আমার যে অভিজ্ঞতার দলিলগুলো আমি আবার লিখতে খুব মানে ডায়েরি বা এই ধরনের জিনিস আগে একটু ফেসবুকে লিখতামও, এখন লিখতেও খুব একটা ইচ্ছা করে না। ইউটিউব চ্যানেলটা খোলার আরেকটা উদ্দেশ্যও আমার এটাও ছিল যে যে আমার যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলোকে এক জায়গায় লিপিবদ্ধ করা। তো এখন বাংলাদেশে একটা হ্যাপেনিংস জিনিস চলছে, বাংলাদেশে মানে ঘটমান একটা অবস্থা চলছে, এবং নিত্য নতুন পরিবর্তন এসছে এবং নতুন নতুন জিনিস আসছে। তো এই ঘটনাগুলোকে, বহমান ঘটনাটাকে রেকর্ড করারই একটা উদ্দেশ্য আমার এই ভিডিওটা তৈরি করা। নমস্কার, ধন্যবাদ।